কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব। সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত, সাধু, সন্ন্যাসী, পর্যটক, সাধারণ মানুষ জমায়েত হয় কুম্ভ মেলা উপলক্ষে। কুম্ভ মেলা পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাগম। 2017 সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করে। এই বছর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে। মহাকুম্ভ 2025 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নান দিয়ে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ হবে। 45 দিন ধরে চলা 2025 সালের মহাকুম্ভ মেলায় অনুমান করা হচ্ছে 40 কোটি মানুষের ভিড় হবে প্রয়াগরাজ শহরে। কুম্ভ মেলায় কী এমন আছে যা কোটি কোটি মানুষকে আকর্ষণ করে? কবে থেকে শুরু হয়েছিল কুম্ভ মেলা, আর কেনই বা কুম্ভ মেলা হিন্দুদের কাছে সবথেকে পবিত্র উৎসব? শতাব্দী প্রাচীন এই আধ্যাত্মিক সমাবেশের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং এর উদ্দেশ্য, এই সব কিছু নিয়েই JM ইন্ডিয়া ব্লগের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি জয়ন্ত। ভারত এমন একটি বৈচিত্র্যময় দেশ যে প্রত্যেকটি ধর্মকে আন্তরিকভাবে গ্রহণ করে এবং প্রত্যেকটি উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করে। মহাকুম্ভ মেলা হিন্দুদের সবথেকে পবিত্র একটি উৎসব যা 12 বছর অন্তর উদযাপিত হয়। কুম্ভ শব্দটির অর্থ হল কলস বা কলসি। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় 14টি মূল্যবান বস্তুর উৎপত্তি হয়েছিল। সেগুলো দেবতা এবং অসুরদের মধ্যে সমান ভাগে ভাগ করার পর সবশেষে যখন অমৃত কলস হাতে ধন্বন্তরী প্রকট হলেন, তখন অমৃত লাভের আশায় দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত শুরু হয়, যা একটানা 12 দিন ধরে চলে। দেবতাদের একদিন মানে মানুষদের 12 বছরের সমান। অমৃতের কলস রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মোহিনীর ছদ্মবেশ ধারণ করে অসুরদের দৃষ্টি আকর্ষণ করেন এবং ইন্দ্রের পুত্র জয়ন্তকে আদেশ দিয়েছিলেন অমৃত কলসকে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে। অমৃত কলস সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার সময় তার থেকে কিছু ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়েছিল। এই 4টি জায়গা হল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনী। ঐশ্বরিক অমৃত এই 4টি জায়গায় পড়ার কারণে এই 4টি জায়গা কুম্ভ মেলার জন্য পবিত্র স্থান হয়ে ওঠে। ভগবান বিষ্ণুর আদেশে সূর্য, চন্দ্র, শনি এবং বৃহস্পতি অমৃত কলস পাহারা দিয়েছিলেন। মনে করা হয় এই পৌরাণিক ঘটনাকেই স্মরণ করে আদি শঙ্করাচার্য কুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। ঐতিহাসিক প্রমাণ হিসাবে চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে কুম্ভ মেলার মহিমা বর্ণনা করেছেন। তার বর্ণনা থেকে জানা যায়, হর্ষবর্ধনের রাজত্বকালে 590 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত কুম্ভ মেলা ব্যাপক পরিচিতি লাভ করে। ভারতবর্ষের মোট 4টি জায়গায় কুম্ভ মেলা উদযাপন করা হয়। উত্তরাখণ্ডের হরিদ্বার, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনী। কোন জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা জ্যোতিষ শাস্ত্রের গণনার ভিত্তিতে নেওয়া হয়। জ্যোতিষী এবং বিভিন্ন আখড়ার প্রধানরা একসঙ্গে মিলে কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা ঠিক করেন। হিন্দু জ্যোতিষ শাস্ত্রের প্রধান গ্রহ বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের অবস্থান পর্যবেক্ষণ করে কুম্ভ মেলার দিনক্ষণ, স্থান নির্ণয় করা হয়। বৃহস্পতি অর্থাৎ গুরু এবং সূর্য হিন্দু জ্যোতিষ শাস্ত্রের প্রধান গ্রহ। অতএব শুধুমাত্র জ্যোতিষ গণনার উপর ভিত্তি করে স্থান নির্বাচন করা হয়। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে,
তখন হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। যখন বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করে এবং সূর্য ও চন্দ্র উভয়ই মকর রাশিতে প্রবেশ করে, তখন প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। সূর্য এবং বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে, তখন নাসিকের গোদাবরী নদীর তীরে কুম্ভমেলা হয়। যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে কুম্ভমেলা হয়। ভারতের 4টি পবিত্র স্থানে 4 ধরনের কুম্ভমেলা অনুষ্ঠিত হয়: মহাকুম্ভ, পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ এবং মাঘ কুম্ভ। মহাকুম্ভ প্রতি 144 বছর অন্তর বা 12টি পূর্ণ কুম্ভের পর কেবলমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। যারা তাদের জীবদ্দশায় মহাকুম্ভ মেলার সাক্ষী হতে পারেন তারা সবচেয়ে ভাগ্যবান বলে মনে করা হয়। পূর্ণ কুম্ভ মেলা ভারতের 4টি পবিত্র স্থান হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনীতে প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। অর্ধকুম্ভ মেলা হরিদ্বার এবং প্রয়াগরাজে প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়। মাঘ কুম্ভ মেলা, যেটি মিনি কুম্ভ নামে পরিচিত, প্রতি বছর মাঘ মাসে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা একটি আধ্যাত্মিক সমাবেশ। কুম্ভ মেলায় যেমন বিভিন্ন আখড়ার সাধু সন্তরা যোগদান করেন, ঠিক তেমনি হাজার হাজার ভক্ত সাধারণ মানুষ পুণ্য লাভের আশায় কুম্ভ মেলায় যোগদান করেন। কুম্ভ মেলার উৎসব চলাকালীন যেসব আচার অনুষ্ঠান সম্পাদিত হয় সেগুলি হল আরতি, কল্পবাস, দীপদান, স্নান, সৎসঙ্গ এবং পরিক্রমা। আরতি হিন্দু ধর্মে অতি পরিচিত এবং কমন একটা রিচুয়াল। কুম্ভ মেলা চলাকালীন পবিত্র নদীগুলির প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস প্রদর্শন করে দিনে 2 বার সকাল ও সন্ধ্যায় স্তোত্র এবং মন্ত্রপাঠ করে আরতি করা হয়। কুম্ভমেলার দ্বিতীয় আচার বা রিচুয়াল হল কল্পবাস। কল্পবাসের একটা বিরাট আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। কল্পবাস শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। কল্প কথার অর্থ হল দীর্ঘ সময় এবং বাস কথার অর্থ হল বসবাস। কুম্ভমেলা চলাকালীন ভক্তরা পবিত্র নদীর তীরে বাস করে। নদীর সঙ্গমে বা নদীর তীরে বাস করা বেশ পবিত্র বলে মনে করা হয়, কারণ এতে সততা, অহিংসা এবং ব্রহ্মচর্য পালন করা, সমস্ত জাগতিক আনন্দ ত্যাগ করে 21টি ব্রহ্মচারী নিয়ম পালন করে বসবাস করতে হয়। 3 নম্বর আচার বা রিচুয়ালটি হল দীপদান। এই দীপদান হল কুম্ভমেলার সবচেয়ে আকর্ষণীয় রিচুয়াল। এতে পবিত্র নদী, মন্দির এবং অন্যান্য সমস্ত পবিত্র স্থানগুলিতে সন্ধ্যার সময় মাটির প্রদীপ জ্বালানো হয়। 4 নম্বর আচার বা রিচুয়াল হল স্নান। কুম্ভমেলার সবথেকে উল্লেখযোগ্য আচার বা রিচুয়াল হল পবিত্র নদীতে ডুব দিয়ে স্নান করা। হিন্দু রীতি অনুযায়ী কোনো কাজ শুরু করার আগে স্নান করা হয়। বিশ্বাস করা হয় যে কুম্ভমেলা চলাকালীন মহাজাগতিক শক্তির প্রভাবে নদীগুলি প্রভাবিত হয় এবং কুম্ভস্থানে নদীতে স্নান করলে পাপ এবং জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। কুম্ভমেলার স্নানের মূল উদ্দেশ্য হল মোক্ষ লাভ। মহাকুম্ভে মোট 6টি স্নান, তার মধ্যে 3টি শাহী স্নান এবং 3টি বিশেষ স্নান। যদিও সমগ্র কুম্ভমেলা চলাকালীন প্রতিদিনই স্নানের পুণ্যার্জন করা যায়। 2025 সালের মহাকুম্ভের 6টি প্রধান স্নানের তারিখগুলি হল: 13ই জানুয়ারি, এই দিনটি কুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। তার উপর পৌষ পূর্ণিমা, এই দিন থেকেই কল্পবাসের আরম্ভ। 14ই জানুয়ারি, প্রথম শাহী স্নান,
এই দিন মকর সংক্রান্তি। 29শে জানুয়ারি দ্বিতীয় শাহী স্নান। এই দিন মৌনী অমাবস্যা। এই দিন পবিত্র নদীতে স্নানের তাৎপর্য হল মহাজাগতিক প্রভাবে নদীগুলি প্রভাবিত হয়, ফলে এই দিন পবিত্র নদীগুলিতে স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 3রা ফেব্রুয়ারি তৃতীয় শাহী স্নান। এই দিন বসন্ত পঞ্চমী, যা ঋতু পরিবর্তনের প্রতীক, এবং জ্ঞানের দেবী সরস্বতী দেবীর আরাধনা করা হয়। সেই কারণে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 12ই ফেব্রুয়ারি এই দিন মাঘী পূর্ণিমা। এই দিনটি সাধু সন্ন্যাসীদের 1 মাস ব্যাপী তপস্যার সমাপ্তির দিন। এই দিন পবিত্র নদীতে ডুব দিয়ে স্নান করলে তার আধ্যাত্মিক উপকার আছে বলে মনে করা হয়। 26শে ফেব্রুয়ারি এই দিন মহাশিবরাত্রি এবং একই সঙ্গে মহাকুম্ভের সমাপ্তি। এই দিন পবিত্র নদীতে স্নান আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি উল্লেখযোগ্য দিন। এরপর 5 নম্বর আচার বা রিচুয়াল হল সৎসঙ্গ। কুম্ভমেলায় যোগদানের প্রধান উদ্দেশ্য হল শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের অপর একটি প্রক্রিয়া হল সৎসঙ্গ। সৎসঙ্গের প্রধান উদ্দেশ্য হল আধ্যাত্মিক জ্ঞান অর্জন। কুম্ভমেলায় বিভিন্ন সম্প্রদায়ের সাধুসন্তদের সমাবেশ হয়। কুম্ভমেলায় আগত বহু সাধুসন্ত তাদের সমগ্র জীবন জ্ঞান, আত্মশৃঙ্খলা এবং ত্যাগের জন্য উৎসর্গ করেছেন। তারা কুম্ভমেলায় আধ্যাত্মিক বিষয় আলোচনা করতে, বিভিন্ন আধ্যাত্মিক আচার অনুষ্ঠান পালন করতে এবং ভক্তদের সাথে তাদের জ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা ভাগ করতে সমবেত হন। সাধারণ ভক্তজন এর ফলে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে পার্থিব বন্ধন ত্যাগ করে আত্ম উপলব্ধির সুযোগ পায়। 6 নম্বর এবং শেষ আচার হল পরিক্রমা। যে 4টি পবিত্র স্থানে কুম্ভমেলা আয়োজিত হয়, সেই 4টি স্থানে বিভিন্ন সময়ে যখন কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তখন সেখানে যোগদান করা। এর ফলে যোগদানকারীর উপর আধ্যাত্মিক প্রভাব বৃদ্ধি পায়। কুম্ভমেলা হল জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, সামাজিক ঐতিহ্য, সাংস্কৃতিক রীতিনীতি এবং বৈজ্ঞানিক অনুশীলনের মহোৎসব। কি চমকে উঠলেন? ভাবছেন পুরাণ, দেবদেবী, আধ্যাত্মিকতা এসবের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কোথায়? হ্যাঁ, কুম্ভমেলার সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান। আমাদের সোলার সিস্টেম বা সৌরমণ্ডলে যে গ্রহ এবং তাদের উপগ্রহগুলি আছে, তাদের অবস্থান পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোটি কোটি মাইল দূরে আছে যে গ্রহ এবং উপগ্রহ, তার প্রভাব কি করে পৃথিবীর উপর বা আরও স্পেসিফিক্যালি বললে মানুষের উপর কিভাবে পড়ে? এর সবথেকে সহজ এবং সরল উদাহরণ হিসাবে আমি বলবো নদীর জোয়ার ভাটা। নদীর জোয়ার বা ভাটার কারণ হলো চাঁদ। চাঁদের প্রভাবেই নদীগুলিতে জোয়ার বা ভাটা হয়। ঠিক একই রকমভাবে বিভিন্ন গ্রহ এবং তাদের উপগ্রহের অবস্থান পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রগুলিকে ডাইরেক্টলি প্রভাবিত করে, যার ফলস্বরূপ মানুষ সহ পৃথিবীর সমস্ত জীবজগৎ এর ফলে প্রভাবিত হয়। জীবজগতের সবথেকে বেশি প্রভাবিত হয় মানুষ, কারণ মানুষের শরীর থেকেও এক ধরনের তড়িৎ চুম্বকীয় শক্তি নির্গত হয় এবং বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় শক্তি মানুষের শরীর দ্বারা আকৃষ্ট হয়। এই তড়িৎ চুম্বকীয় শক্তির ফলে মানুষের জৈবিক গঠন ব্যাপকভাবে প্রভাবিত হয়। এই পডকাস্টে আমি আগেই উল্লেখ করেছি যে পূর্ণ কুম্ভমেলা অনুষ্ঠিত হয় 12 বছর অন্তর এবং মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হয় 12 গুণিতক 144 বছর অন্তর। এর কারণ হিসাবে বলা হয় মানুষের 12 বছর সমান দেবতাদের এক দিন।
কিন্তু আসল কারণ আলাদা। এই যে 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 144 বছর অন্তর যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, তার প্রধান কারণ হল বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ পৃথিবীর হিসাব অনুযায়ী 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার মানে হল বৃহস্পতি গ্রহের একদিন সমান পৃথিবীর 12 বছর। প্রত্যেক 12 বছর এবং 144 বছর অন্তর বৃহস্পতি একটি বিশেষ অবস্থানে থাকে, যার প্রভাব পৃথিবীর উপর পড়ে। এবছর মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর পর বৃহস্পতি, সূর্য এবং চাঁদ একটি বিশেষ অবস্থানে থাকবে, যা পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রগুলিকে বিশেষভাবে প্রভাবিত করবে। অনেকেই আবার প্রশ্ন করতে পারেন, বৃহস্পতি, সূর্য এবং চাঁদ ছাড়া অন্য কোনো গ্রহ নক্ষত্রের প্রভাব কি পৃথিবীর উপর পড়ে না? অবশ্যই পড়ে। তবে পৃথিবীর তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের উপর বৃহস্পতি, সূর্য এবং চাঁদের প্রভাব অন্যান্য গ্রহ নক্ষত্রের তুলনায় অনেকটাই বেশি। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যারা কুম্ভ মেলায় যোগদান করেন তারা মনে এক আশ্চর্য রকমের প্রশান্তি অনুভব করেন। তার কারণ হিসাবে বলা হয়, কুম্ভ ক্ষেত্রগুলি এক প্রকার পজিটিভ তড়িৎচুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত থাকে, যার প্রত্যক্ষ প্রভাব এখানে অংশগ্রহণকারী ভক্তদের উপর পড়ে। এই কারণেই শুধুমাত্র ভারতীয় বা হিন্দুরাই নয়, সমগ্র বিশ্বের কোটি কোটি মানুষ কুম্ভ মেলায় অংশগ্রহণ করেন নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য।